আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার কাছে দূরের বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে বর্তমানের ইসকন সম্পর্কে যে আলোচনা হচ্ছে এবং ভারতের যে প্রতিক্রিয়া। আমি শুধু ইসকন নিয়ে কথা বলবো এবং ভারতের প্রতিক্রিয়া কি এবং সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো আপনারা, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। যে আপনারা সকলে অবগত আছেন যে দিল্লি বাংলাদেশে তারা বলছে যে সংখ্যা লঘুদের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে, এবং আপনারা সকলে অবগত আছেন যে ইসকন তাদের আচার আচরণ এবং চট্টগ্রামে সেদিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে কুপিয়ে। তো সেক্ষেত্রে এখন মূলত ইসকন তাহলে যে তার সদস্যরা যে হত্যাকাণ্ড ঘটালো, এখন সেক্ষেত্রে কি তারা সন্ত্রাসের সংগঠন হয়ে গেল না? এখন তারা তো এখন দেখা যাচ্ছে তাদের দোষ গুণ ঢাকার জন্য তারা তো অনেক চেষ্টা করে যাচ্ছে যে চিন্ময় দাস তাদের লোক না, তাই কিন্তু বিভিন্ন আপনার মহল থেকে এবং গুরুত্বপূর্ণ সূত্র থেকে তো প্রমাণ হচ্ছে যে ইসকন দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে, এবং অবৈধ সরকার ছিল হাসিনা সরকার, উনি চেষ্টা করছে এই ইসকন দ্বারা বাংলাদেশে একটি এবং ভারতের মদদে বাংলাদেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আপনারা সকলে অবগত আছেন। এখন মূল বিষয়ে চলে যাচ্ছে যে ইসকন, আচ্ছা ইসকনের সদস্যরা বুঝলাম তারা সংখ্যালঘু। এখন আমার কথা হলো, সেদিন এক ভাইকে আমি কথা বলতে দেখলাম এই সম্পর্কে, যে তার সাথে কথা বলে আমি কিছু কথা বলবো। যে তাহলে আমার মনে করবেন যে একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, তার চারজন। এখন এই চারজনকে আমি চিনি না, কিন্তু এই চারজনের মনে করবেন যে একজনে একটি চুরি করলো। এখন আমি জানি না যে সে কোন ধর্মের, চারজনে এখন আমার সামনে দাঁড়া করালো। এখন কি আমি যে মুসলমান তার কি ছাড়িয়ে দেব? যে হিন্দু তাকে কি আমি অপরাধী সাব্যস্ত করব? আমি বিচার করব যে সে একজন চোর, সে চুরি করেছে। তো সেক্ষেত্রে এখন আমি যদি তার বিচার করি, তাহলে কি সংখ্যালঘুদের আমি বিচার করছি? আমি তো একজন অপরাধীকে বিচার করছি। এটা তো আপনারা বোঝা উচিত। এখন যে সংখ্যালঘু নিয়ে দাঁড়াচ্ছেন ওই নামটা নিয়ে, তাহলে যখন বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল, তাকে সে যখন নিজে বলতেছিল আমি শিবির না, আমি আমার প্যান্টটা খুলে দেখ, তারপরও আপনারা কেন তাকে হত্যা করলেন? 17 বছরে আপনারা সংখ্যালঘু বলতেন কোনো নাম ছিল না, হ্যাঁ, আর এখন আপনারা সংখ্যালঘু হয়ে গেছেন। আচ্ছা, ভারতে যে সংখ্যালঘু মুসলমান আছে তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, কি তারা কি সংখ্যালঘু না? তাহলে আপনাদের দিল্লির উদ্দেশ্যে বলছি যে ভারত, আপনারা নিজেদের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করেন, নির্যাতন করেন, কিন্তু বাংলাদেশের যে সংখ্যালঘু এদের নিয়ে আপনাদের ঘুম হারাম। তারা সংখ্যালঘু না ভারতের মুসলমানরা? আমরা তো আমাদের সংখ্যালঘুদের যথেষ্ট রেসপেক্ট করি, আমরা তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। আর আপনারা কি করেন? মুদি তো কসাই মুদি বলা হয়। ভারতের অনেক হিন্দুরা এই মুদিকে চোখে দেখতে পারে না। বাংলাদেশে যে সকল মুসলমান এবং
হিন্দু ভাইরা রয়েছে, আপনারা কখনো কেউ একে অপরের ফাঁদে পা দেবেন না, সকলে মিলেমিশে থাকবেন। আপনারা তো যেমন সেদিন ভাই বললো যে আপনারা মাইনাস তো করেছেন আমাদের, আপনাদের যে একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তা ওখানে মুসলমানের নামটা কোথায়? আপনারা যদি ঐক্য যদি গড়তেই চান, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এগুলো আরো যত ধর্ম আছে বাংলাদেশে, সকলকে নিয়ে একটি ঐক্য পরিষদ গঠন করবেন, তাদের নিয়ে বসবেন, কিভাবে একটি রাষ্ট্র পরিচালনা করা যায়, কিভাবে আমরা সরকারকে সহযোগিতা করতে পারি, কে একে অপরকে কিভাবে আমরা ভালোবাসা সম্প্রীতি স্থাপন করে থাকতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। আপনারা তো আমাদের আগেই মাইনাস করে দিয়েছেন, এখন আপনারা সাজেন সংখ্যালঘু। তো আপনাদের 17 বছর যখন কোনো হিন্দুরে মারা হয়েছিল অন্যায়ভাবে ওই ছাত্রলীগের পোলাপান দিয়ে, তখন আপনাদের এত মানে সংখ্যালঘু নামটা কোথায় ছিল? তাই বাঙালিকে আপনারা মনে করবেন মুসলমানরা বোকা না, যে আপনারা বলবেন আর আপনাদের কথা এককালে আব্বা আব্বা ডাকবে, আপনাদের যথেষ্ট এক্সপেক্ট করে সম্মান করে করবে, আপনাদের ফাঁদে পা দেবে না সেই আশা করি না। আমরা সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, সরকার যদি ইসকন নিষিদ্ধ করে তাহলে আমরা সরকারের পাশে আছি, থাকবো। ইসকন অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমি আবারও বলতে চাই, গত ভিডিওতে বলতেছিলাম যে ইসকন অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এটা একটি সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন, এদের কার্যক্রম সম্পূর্ণ সন্ত্রাসী। এরা ভারতের মদতে চলে, অর্থনৈতিক আপনারা সকলে অবগত আছেন যে শ্যামলী বাস নাকি তাদের এরকম একটি সূত্র পেলাম যে শ্যামলী বাস নাকি তাদের অর্থে যোগান দিচ্ছে, কতটুকু সত্যি নির্ভরযোগ্য সেটা আমি জানি না, তবে আশা করি সকলের মুখোশ উন্মোচন হবে, কারণ এখন আর সাংবাদিকরা ভয় পেয়ে কথা বলে না, এখন সাংবাদিকরা বুক ফুলিয়ে কথা বলে, সত্যের পথে চলে, সত্য বলতে হবে। আমি সেক্ষেত্রে সত্যের যারা সাথে আমি তাদের সাথে আছি, থাকবো। কিন্তু দেখা যাবে আওয়ামী লীগ মন্ত্রী তাদের মানে তারা মনে করে যে এই টাকা পয়সা খাইয়ে সাংবাদিকদের কিনে রাখছে, ভয়ভীতি দেখাইয়ে সাংবাদিকদের ই করে রাখছে, আরো মনে করবে যে মানে এরকম কথা বলে যে সরকার এরকমের মানে ডক্টর ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং মানে যারা আছে সরকার বিরোধী হাসিনার ছিল, তারা বলে এরকম যে মানে এইরকম টাকা টোকা খাইয়ে ভয়তে কথাবার্তা বলে না সাংবাদিকরা। এখন তাদের বিশ্বাস তাদের থেকে, আমাদের বিশ্বাস আমাদের থেকে, শেষ কথা। যে বুঝদার সে বুঝবে, যে বুঝদার না সে বুঝবে না। সবার ব্যাপারটা তো আর এক না, সবার ব্যাপারটা হলে এক না। যারা যার মতো বিশ্বাস সে তার বিশ্বাস নিয়ে থাকুক। আমার মত হলে সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে, তাদেরকে কথা বলতে দিতে হবে, ইসকন অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে, তাছাড়া বাংলাদেশে শান্তি আসবে না। এবং সাইফুল হত্যার বিচার দ্রুত গতিতে করে এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ফাঁসি দিতে হবে অতি বিলম্বে, কোনো সময় ব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না। তার একটি ছোট মেয়ে রয়েছে, আপনারা সকলে দেখেছেন। আসলে এখন সেই মেয়েটাকে আমরা কি উত্তর দেব? আমরা তো বাংলাদেশের সকল জনগণ ওই মেয়েটার কাছে তো সম্পূর্ণ ব্যর্থ, যে তার বাবার নিরাপত্তা আমরা মুসলমান হয়ে 90% মুসলমান হয়ে আমরা দিতে পারলাম না। এই তো আপনারা আমার আইডিতে ফলো করবেন, ভালো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সুলাইমান সাজিদ, ওখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো পাবেন। সকলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই বলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি সুলাইমান সাজিদ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমাকে সকলে সাপোর্ট করবেন, যেন আপনাদের পাশে যেন থাকতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, দেশের মানুষের জন্য কাজ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে এই কথা বলে
আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।